বিয়ে কবে করছো তুমি? সিনান হাসলো। অতি শীঘ্রই। আমার মনে বসত ভিটা গেড়ে এখন অন্যকে বিয়ে করা হচ্ছে। আল্লাহ পাক সইবে না এই ব্যভিচার। আমার ভাঙা হৃদয়ের হায় লাগবে তোমার ওপর। অতি নিম্ন স্বরে পিড়পিড় করে রূপসা। সিনান কতিপয় শব্দ শুনতে পেল বুঝিয়ে হেসে উঠল শব্দ করে, হাসতে হাসতে বলল, একটা কথা জিগাই। একটা কেন, 10টা কও। গেয়েও সুর তুলল রূপসা। সিনানের কানে সেই সুর খারাপ লাগলো না। সে বলল, তুই আমার পিছনে পড়ে আছিস কেন দুলালি? কি আছে সিনান সাহেলের মধ্যে? চ্যাংটা পোড়া মেজাজ ছাড়া তো কিছুই নেই। উচ্চ মাধ্যমিকেও 3 সাবজেক্টে ফেল। আদমরা গ্যারেজে দিন 100-200 কামাই। না চেহারা সুরত সিনেমার নায়কের মতন, গায়ের রংটাও ময়লা। তুমি যেমন তেমনই ভালো লাগে আমার। রূপসা দৃঢ় কণ্ঠে নেই কোনো দ্বিধার আজ। সিনান বলল, আচ্ছা ভাল লাগে তো, তারপর? তারপর বিয়ে করে নাও আমাকে, আমি তোমার লক্ষ্মী বউ হব। পাঁজর ভরা সবটুকু আবেগ ভালোবাসা ঢেলে আবদার জুড়ে কিশোরী। পরন্ত বিকেলে নিদ্রায় শায়িত দিঘির টলমলে জলের মতো পরিষ্কার তার গলা। সিনান কুটিল হেসে বলল, আচ্ছা আমার লক্ষ্মী মন্তর রূপসী বউ, করলাম বিয়ে। তারপর থাকতে পারবি গরিবের ঘরে? রাজমহলে বড় হওয়া ননির পুতুল, গরিবের ঘরে পাক্কা গিন্নি হতে পারবি? আমি কিন্তু তোলা তোলা রাখতে পারবো না। আমার বাড়িতে এলে খেতে খেতে হবে, পোলাও মাংস কাবাব না, বরং রাতে বেঁচে যাওয়া ভাতে পানি ঢেলে সকালে সেই ভাত মরিচ ডলে পেঁয়াজ কামড়ে খেতে হবে। 3 বেলা আমার ঝাড়ি মুখ বুজে সহ্য করতে হবে। রাতে নিয়ম করে পা টিপতে হবে। রূপসার সারা শব্দ পাওয়া গেল না। সিনান সাইকেল থামিয়ে নেমে আসে। রূপসা অবিচল ভঙ্গিতে সাইকেলে বসে, চাঁদ বরণ মুখটা চাদরে ঢাকা। সিনান চাদরে ঘোমটা সরিয়ে দিল। অসুস্থ ফ্যাকাশে বদন খানিতে কৃত্রিম পোষাধনী, রাঙ্গা ঠোঁট, কাজল মাখা ভাসা ভাসা চোখ, কানে ভারী ঝুমকা, গলায় মুক্তোর মালা, সুচালো নাকে ছোট্ট নাকফুল, সব মিলিয়ে রূপ সাগরের রূপসী রাজকন্যা। তবে কেশ গুচ্ছের অভাব সমস্ত সৌন্দর্য মলিন বানিয়ে রেখেছে। কোথায় হারিয়ে গেল রাজকন্যার ঢেউ খেলানো সোনার কেশগুচ্ছ? সে হাত বাড়াই মাথায়, সফেদ ব্যান্ডেজে ছুঁয়ে অনিচ্ছুক মনে অবুঝ বাচ্চাটাকে বুঝ দেওয়ার চেষ্টা করে। রাজকন্যা শুধু রাজমহলে মানায়, তুই কেন আমার উপর আকৃষ্ট হস? আমি সত্যিই বুঝি না বাবু। সিনাল সাহেলের ভাঙা ঘরে তোকে মানাবে না, আর না তুই নিজেকে মানিয়ে নিতে পারবি। তাই আমার কথা ভাববি না, সব ভূত মাথা থেকে জেরে ফেলবি। ভাববি আমি খুব খারাপ একজন মানুষ। তুই তো মিষ্টি আদরের রাজকন্যা, তোর জন্য ঘোড়ায় সরে এক রাজকুমার আসবে, মিলিয়ে নিস। রূপসার গণ্ডদেশ বেয়ে অশ্রু ফোটে, নাক টেনে নাছর গলায় বলে, তুমি আমার হয়ে আমার পাশে থেকে আমাকে শিখিয়ে দিলে আমি আস্তে ধীরে সব শিখে নেব। সিনান গালে জিভ ঠেকিয়ে হাসি লুকায়। বোকা মেয়েটা বড়দের মতো কথা বলতে শিখেছে। সে গম্ভীর মুখে বলল, ভেবে বলছিস? হুম। ছোট্ট করে স্বীকারোক্তি দিয়ে রূপসা বাচ্চাদের মতো হু হু করে কেঁদে ওঠে। সিনান থামায় না, উল্টো রূপসাকে ভাঙতে প্রশ্ন ছুড়ে, তুই তো পড়াশোনা করে বড় ডাক্তার হতে চাস। আমার কাছে ডাক্তারের ভিজিট দেওয়ার 200 টাকায় হয় না, তোরে ডাক্তারি কিভাবে পড়ামু বল? আমি ডাক্তারি পড়া শেষ করেই তোমার বউ হব তবে। রূপসা কাঁদতে কাঁদতেই জবাব দেয়। সিনান কপাল ঘেঁষে ব্যঙ্গাত্মক গলায় বলল, সে তো অনেক বছর লাগবে। ততদিনে আমার জীবনের যৌবন সব শুকিয়ে যাবে, বুড়ো হয়ে যাব। তখন বউ কোন কাজে আসবে না রে? রূপসার কান্নার গতি বাড়ে। সিনানের ভালো লাগে সেই কান্না। সুন্দরী মেয়েদের কাঁদলে বেশ লাগে। অপরাহ অম্বরে কমলা রোদের মতো মিষ্টি লাগে। সে বিরক্ত হওয়ার অভিনয় করে, আবার ভাঙ্গে রূপসাকে। আচ্ছা আমি না হয় অপেক্ষায় থাকলাম তোর, কিন্তু তোর গ্যারান্টি কি দুলালি? এখন আবেগে অন্ধ হয়ে আসিস, তাই আমার ভালো লাগে। ডাক্তারি পাশ করে ডাক্তারিনী হয়ে যদি আমাকে আর ভালো না লাগে, অন্য কাউরে মনে ধরে, তখন আমার লস হয়ে যাইব। তোর জন্য জীবন যৌবন শেষ করব, আর তুই আমারই শেষ করে দিবি, অন্য কারো গলায় ঝুলে পড়বি।
রূপসা কান্না থামিয়ে টলমলো চোখে দেখল সিনানকে, অবাক কণ্ঠে বলল, তুমি এই চেনো রূপসাকে? তাহলে চল মুনু মুন্সির বাড়ি। রূপসা ঝটকা খেল বুঝি। মনুমুন্সি তাদের সরোজপুর মৌলানা মুক্তি গ্রামের সমুদয় বিবাহ বন্ধন তার মাধ্যমেই সম্পূর্ণ হয়। বিয়ে পড়ান উনি। কি হলো, চল। রূপসা বাঁকানো ঢোক গিলে মনে সাহস জুগিয়ে বলল, আমি তো সাইকেলেই বসে, তুমি যেখানে নিয়ে যাবে সেইখানেই যাব। সিনান জহুরি নজরে পরখ করে আপাদ মস্তক, মুখমণ্ডল দেখে তো মনে হচ্ছে ভয় পাচ্ছে। আচ্ছা দেখা যাক জল কত দূর গড়ে। সে খুশি মনে সাইকেলে উঠে প্যাডেল ঘোরায়। যাক বাবা, ঘুঘু ফাঁদে পা দিয়েছে। রূপসা ছেঁড়া শার্টের এক কোণা মুঠোয় ভরে কাদো কাদো স্বরে বলল, আমি বাড়ি যাব। সিনানের মেজাজে পিকড়ে গেল, তবে নিজেকে স্বাভাবিক রেখে বলল, সাইকেল তো মুনু মুন্সির বাড়িতেই যাইব। রূপসা ভয় পায়। আমি বাড়ি যাব চিন ভাই, আমি এখনো ছোট, বিয়ের বয়স হয়নি তো। যখন হবে তখন যাব মুন্নু মুন্সির বাড়ি। এখন বাড়ি নামিয়ে দাও আমাকে। ওলে মা, তুই ছোট, বিয়ের বয়স হয় নাই, অথচ আমারে রাত দিন জ্বালিয়ে খাচ্ছিস। এই তো সেই দিন মরতে মরতে বাঁচলাম। সিনান ভৎসনা করে, সেদিন গ্যারেজে কি ভয়টাই না পেয়েছিল। রূপসা সাওয়ালা মুরগির মতো কুনকুনাই। অনেকটা সময় কেটে যায়, সাইকেল মুন্সিবাড়ির দিকেই আগাচ্ছে। রূপসার ভয় কমেনি, বরং চক্রবৃদ্ধি হারে বাড়ছে। হঠাৎ সিনান বলল, সমস্যা কি তোর? ট্যাংরা মাছের মতো ছটফট করছিস কেন? রূপসা বলল, আমার ভয় করছে। এভাবে বিয়ে হয় বলো? চাচা যান, আম্মা, ভাইয়ারা জানলে বকবে, মারবেও। এভাবে না হলে কোনোভাবেই হবে না, বুঝলি? তোর বাপ ভাই হতে দেবে না। আমি আসি তো নাকি? আগে বউ হ আমার, তারপর দেখি কার সাহস আমার লক্ষ্মী বউর উপর হাত তোলে। রূপসার ঠোঁট বিহ্বল কিঞ্চিত ফাঁক হয়। এ আদৌ সিন ভাই জিনপরি নয় তো? এভাবে সাহস দিলে রূপসা বিয়ে কেন, বাসরও করবে? ছি ছি ছি। রূপ, তোর কপালে দুঃখ আছে, দেখে নিস। সে শুকনো ঢোক গিলে হাতের মুঠো শক্ত করে। সেরা শার্ট ফ্যার ফ্যার করে ফেটে যায়। রূপসা ঠোঁট উল্টায়। সিনান ধমকায় না, তবে শার্টের মূল্য সে ঠিকই উসুল করবে। দুপুর গড়াতে চলল, সূর্যমামা তেজে চলছে ধরনী। রূপসা মুন্সিবাড়ির এক টিনের ঘরে চৌকিতে অনুভূতিহীন বসে আছে। পাশে এক গৃহবধূ লম্বা ঘোমটা টেনে তাকে মানাতে এটা ওটা বলছে। রূপসার কানে সেসব পৌঁছায় কিনা জানা নেই। ব্যর্থ গৃহবধূ স্বামীর পানে তাকায়। মনুমুন্সি দাড়িতে হাত বুলিয়ে রূপসাকে বলল, দেখো মা, সিন আসবে না, তুমি চলে যাও বাড়ি। এসব কথা জানাজানি হলে লোকে কুৎসা রটাবে। তুমি আসো আমার সাথে, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আমি কোথাও যাব না। মনুমুন্সি পড়েন পিপাকে। চেয়ারম্যান সাহেবকে কি খোঁজ দিবেন? রিজ বাবাকে দেওয়াই যায়, কিন্তু ছিনচে মানা করলো। আচ্ছা জ্বালাতো। তিনি স্ত্রীকে ইশারা করেন রূপসাকে পৌঁছাতে। গৃহবধূ রূপসার পিঠ বুলিয়ে নমনীয় হয়ে বোঝায়। 2-3টে হাদিস কালাম শোনায়, তবে রূপসা নিজ সিদ্ধান্তে অটল। সে জেদ ধরেই বসে থাকে। বেটা বদ নিজে নাচতে নাচতে বিয়ে করতে এনে এখন গা ঢাকা দিয়েছে, তার ছেঁড়া কোথাকার। হাতের কাছে পেলে পিটিয়ে চাল বানিয়ে দিত। সে দাঁতে দাঁত চেপে বসে থাকে। মাথায় যন্ত্রণা হচ্ছে প্রচুর। রাগে ক্ষোভে যন্ত্রণায় ইচ্ছে করে পুরো ঘর তছনছ করে দিতে। রূপসা, মামুনি, জেদ করছো কেন? সিন বিয়ে টিয়ে করবে না। ওই ফকিন্নির পুতের যোগ্যতা আছে নাকি তোমারে ঘরের বউ বানানোর? তুমি বাচ্চা মেয়ে, এসব ভুলে জড়াওনি, এই শকর আলহামদুলিল্লাহ। আমার কথা শোনো। কারো কথা শুনবো না। আমি বিয়ে না করে কোথাও যাচ্ছি না। আমি বিয়ে করবই আজ এক্ষুনি। আর ওই লোকটাকে, ওই নির্দয় লোকটাকে বলুন ফিরে আসতে। ওই তো বিয়ে করবে বলে ধরে আনলো আমাকে, এখন হাওয়া হলো কেন? ভয় পেয়েছে নাকি? ওর ভয় আমি ছুটিয়ে দেব। আমি রূপসা মাহবুব খানকে আজ ওর বিয়ে করতেই হবে, নইলে আমি রিজ ভাইয়াকে মিথ্যা বলবো। ওকে এমন ভাবে ফাঁসিয়ে দেবো যে সমাজে ওর মুখ দেখানোর জো থাকবে না। রূপসাকে অতটাও হালকাভাবে নেওয়া উচিত হয়নি। রূপসা চেঁচামেচি শুরু করে দিল। মনুমুন্সি দরজা বন্ধ করে দিয়ে চলে যান। বছরের একটা দিনে কি ঝামেলা এসে উদয় হলো। রূপসা চেঁচামেচি থামিয়ে দেয় একটু পর, কাঁদে শব্দহীন।
আসুকও, তারপর কথা হবে। তার দৃঢ় বিশ্বাস ও আশেপাশে আছে, কোথাও পালায়নি, পালাতেই পারে না। সিন ভাইকে একটু হলেও চেনা আছে তার। নিশ্চয়ই তাকে ভয় দেখাতে এনেছিল, পরীক্ষা করতে চেয়েছিল রূপসার ভালোবাসা খাঁটি কিনা। সেও পরীক্ষা দিবে, বিয়ে সে আজ করবেই, তাও ওই তার চেরাগে। তারপর দেখা যাবে কি হয়। আজ একটা হেস্তনেস্ত হোক। রাগিনী রূপসা বোম হয়ে বসেছিল, একটু পরেই কপাট খুলে যায়। কাঙ্ক্ষিত ব্যক্তির দর্শন মিলল। রূপসা খ্যাপাটে বাঘিনীর মতো হুমড়ে পড়ে। এলো পাথারি চড়থাপ্পড় বসে। ব্যক্তি কাঠ হয়ে দাঁড়িয়ে রয়। না রাগ গোস্বা, না মেজাজ, আস্ত আত্মসমর্পণের পালা। আর সম্ভব নয় নিজেকে খোলসে মুড়িয়ে রাখা, তাই মেনে নাই কিশোরীর পাগলামো। রূপসা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েই বুকটাই, শক্ত করে জড়িয়ে ধরে কান্না জড়ানো গলায় পড়ল। আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে চিন ভাই, তুমি একটা নিষ্ঠুর, নির্দয়, পাষণ্ড। রূপসাকে বুক থেকে সরিয়ে দেয় স্নান। মাথা থেকে পড়ে যাওয়া চাদর তুলে ঘোমটা টেনে অশ্রুসিক্ত গাল মুছে দিয়ে শীতল গলায় পড়ল। বাড়ি ফিরে যা দুলালি, আমি অনেক ভেবেছি, কিন্তু এ অসম্ভব। তুই জ্যোৎস্না আমার ঘরে আলোকিত করতে অপরাধ। রূপসার ঘোলাটে দৃষ্টি, নাকের পাটা ফুলে ওঠে। এত বড় অপমান! সে সম্মুখ মানবের কলার মুঠোয় ভরে পড়ল। নাটক করো আমার সাথে? এখনই বিয়ে করবে আমাকে, নইলে সুইসাইড নোট লিখে গলায় দড়ি দেব। সব দোষ তোমার ঘাড়ে, তারপর জেলে পচে মরবে তুমি। সিনানের ধ্যান কলারে থাকা হাতের মুঠোয়। এই কোমল হাত শক্ত হতেও জানে, সে হাত বাড়ালে শক্ত মুঠোয় আঁকড়ে রাখবে কি, ছুটে যাবে না তো জোয়ারে। সে রূপসার চোখে চোখ রাখে, রক্তিম টলমল চোখের চাহনি দৃঢ়। সেটাই আবেগ টইটুম্বর। আচ্ছা, এই আবেগ কতদিন টিকবে? রূপসা গলা চেপে ঝাঁকায়। তেজস্বী গলায় পাশের দণ্ডায়মান মনু মুন্সিকে বলে, চাচা, আপনি এখনই বিয়ে পড়ান। 3 বার কবুল বলতে হয় তো। আমি বলছি কবুল, কবুল, কবুল। এই তুমিও বলো, বলো কবুল। সিনান হাসলো। রূপসা রেগে যায়। হাসছো কেন? হাসবে না, কবুল বলবে, এখনই বলো। এই চিনবা, বলো না। রূপসাকে অবাক করে দিয়ে সিনান হাসতে হাসতে 3 কবুল পাঠ করে। রূপসা চোখ পিটপিট করে, কলার ছেড়ে মনু মুন্সির দিকে তাকায়। হয়ে গেছে বিয়ে, আমরা এখন বর বউ। মনু মুন্সি বেড়ে যায়, বিরক্ত হন। বিয়ে কি ছেলে খেলা নাকি? কবুল বললাম আর বিয়ে হয়ে গেল, তাহলে কাজী ময়মুরব্বির কি দরকার? রূপসা সিনানের হাত খপ করে ধরে, আবার পালিয়ে টালিয়ে গেলে সিনান কিছু বলে না। সে আজ বোবা হবে। একটু অবুঝ হই থাকলো না হয়। রূপসা মনু মুন্সিকে বলল, আমি অত শত বুঝি না, আপনি বিয়ে পড়ান শুধু। ভয় নেই, আপনাকে কেউ কিছু করবে না, আমি সব সামলে নিব। বেকুব মাথা মোটা মেয়ে। বিপি করে সিনানের দিকে তাকালো মুন্সি। সিনান চোখে হেসে ইশারা করে। মনু মুন্সি আদেশ দিলেন, দুজন অজু করে পাক হয়ে আসো। বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে জায়েজ হয় না। তোমাদের তো এসব বোঝানো যাবে না। চেয়ারম্যান সাহেব জানলে আমার গর্দান নিবে। রূপসা সিনানের দিকে তাকে, সিনান তাকে নিয়ে কলপারে যায়। টিউবওয়েল চেপে অজু করতে সাহায্য করে। রূপসার মুখ থমথমে। সিনান কিছু বলতে নিয়েও বলল না। মনুমুন্সি নিজ ছেলে ও ছেলের বউয়েদের সাক্ষী রেখে বিয়ে পড়ান দুজনের। রূপসা কাঁদে ধিমি সুরে। সে জানে সে ভুল করেছে, তবে এই ভুল করে আফসোস হচ্ছে না। সিন ভাই এখন শুধু রূপসার। কান্নার মাঝেও রূপসার ঠোঁটে হাসি। সিনান তা খেয়াল করে মলিন হাসল। মেয়েটা যে বড্ড ভুল করলো। তারা সময় ব্যয় না করে মুন্সি বাড়ি থেকে বেরিয়ে আসে। এবার সাইকেলের চাকা গতিতে ঘুরছে। রূপসা সাইকেলের সামনে বসে, পিঠটা কারোর ঘমার্ত বুকে ঠেকছে বারবার। দুপাশে 2 হাত সাইকেলের হ্যান্ডেল ধরে আছে। রূপসা সেই বাহুডোরের মধ্যে আটকে, তার মুখে মুক্ত ছাড়ানো ঝলমলে হাসি। সব কিছু কেমন নতুন নতুন লাগছে। মনে হচ্ছে এক নতুন রূপসার জন্ম হলো। নতুনই তো। আগে সে শুধু রূপসা ছিল, এখন সে একটা খিটখিটে লোকের বউ। লজ্জা পাই রূপসা। ফর্সাকালে রক্তিম আভা ছড়াই, ঠোঁটে লাজুক লতা। সে ঈষৎ শ্যামল মুখ চোখে তারাই ফুটতেই রূপসা মুচকি হাসল। তবে তার হাসি সহ্য হলো না সিনানের। খ্যাক করে উঠল সাথে সাথেই। একদম দাঁত দেখাবি না দুলালি। চরগুলোর কথা আমি ভুলি নাই। এই সিনানের গায়ে কেউ টোকা দেওয়ার সাহস করে নাই। আর তুই হুমুন্দির ঘরে ছাও কতগুলো থাপ্পড় দিলি।
বলে দাঁত কিরমির করে সিনান। রূপসা মিনি বিড়ালের মতো মিউ মিউ করে। তুমি আমাকে রেখে চলে কেন গিয়েছিলে? সিনান সাইকেল থামিয়ে নামতে বলল। রূপসা বাধ্য মেয়ের মতো নেমে পড়ল। আশেপাশে চোখ বুলিয়ে চাদরে ভালোভাবে মুখ ঢেকে নেয়। আগে গেলে কেউ দেখে নিবে, এতটুকু একাই যা, আমি এখানেই দাঁড়িয়ে আছি। রূপসা ঘন ঘন মাথা নাড়ল। সিনান আবারও পড়ল। একটু আগে কি হলো সব ভুলে যাবি, সব মানে সব। কেন? রূপসা চট করে প্রশ্ন করে। ভুলবে কেন? লোকটার মতলবখানা কি? সিনান শান্ত চোখে চাই। আমি বলছি ভুলতে, তাই ভুলবি, আর কোনো কথা না। রূপসার মুখটা ভোতা হয়ে আসে। দুহাত কসলাই সমান তালে। সিনান শার্টের পকেট থেকে একটা পাইল বের করে রূপসার হাতে গুজে দিয়ে ধমক লাগালো। ভুলো আমার লগে যোগাযোগ করবি না, আমার সামনে পড়বি না, পড়তে চাইলে চড়াইতে চড়াইতে তোর দাঁত কয়টা ভাঙ্গে দিব। দূর হ চোখের সামনে থেকে। রূপসা বেকুব বনে গেল। ধমকাচ্ছে কেন তাকে? সে কিছু বলবে, স্নান আবারও খ্যাট করে বাড়ি যাওয়ার জন্য ঠেলে। রূপসা আপন মনে বিড়বিড় করে। স্নান আবারও ধমক লাগালো, তবে ধমক মাঝপথে থেমে যায়। বিস্ময় নিয়ে তাকাই রমণীর গমন পথে। এই দিন দুপুরে মেয়েটা তাকে বিষ খাইয়ে গেল। বিষিত। সিনান ফুল হাতেই ঠোঁট ঘষে। চেক শার্টের হাতেই লিপস্টিকের প্রলেপ যা একটু আগে ঠোঁটে লেগেছিল। সিনান বিড়বিড় করে। অল্প বয়সে পাকলে গাল, দুঃখ থাকে চিরকাল। সত্যি বোকা মেয়েটার কপালে ঘোর দুঃখ লেখা আছে। যার ভাগ্যে স্বয়ং স্নান সালেও জুড়ে গেছে, তার কপালে দুঃখে পোড়া। অতীত থেকে বেরিয়ে আসে স্নান, উঁচু হয়ে পোড়া কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। এই নিয়ে দুবার স্নান মাথা চুলকায়। এসব চুম্মাচাটি তার সাথে যায় না, এভাবে তো আরও না। সে আলগোছে নিজেকে ছাড়েনি, ওপাশ ফিরে শোয়। শিমুল তুলোর নরম বালিশ ও বিছানা, গায়ে উষ্ণ ধবধবে সাদা লেপ। পোষের হাড় কাঁপানো শীতে বেশ লাগছে। চোখ জোড়া আবারও জব্বর ঘুম দিতে চাচ্ছে, কিন্তু ঘুমেরা চোখের পাতেই পৌঁছায় না। তার নিজের উপর করুণা হয়। সোনার পালঙ্কে আয়েসে ঘুম দেওয়া রাজকন্যাকে ওই তোষকবিহীন শক্ত চৌকিতে কিভাবে রাখবে সে? সেদিন কাজটা বড্ড অনুচিত হয়েছে। মেয়েটা বোকা, অবুঝ, কিন্তু সে তো নয়। এত বড় একটা ভুল তার বিবেক কি করে সায় দিল? রিজ ভাইয়ের প্রতি ছাইচাপা আগুনের মতো ঈশ্বর রাগ থেকে জন্মেছিল এই কুটিলতা। তবে আরেক মন বলে, খারাপ কি? নিচ্ছক পূরণ করেছে সে। রাজকন্যা পালনের শখ জেগেছিল। রাজকন্যাকে সে নিজের করে নিয়েছে। সময় বুঝে নিজের কাছেও নিয়ে আসবে। বড় কথা হলো রাজকন্যা স্বেচ্ছায় এসেছিল, সে সাদরে গ্রহণ করেছে, ব্যাস। সিনান সালেহ নিজ শখের জন্য তামাম দুনিয়ার সাথে লড়াই করতে প্রস্তুত। শুধু রাজকন্যা পোলট্রি না খেলে হয়। সিনানের ভাবনাচ্ছেদ ঘটে। এক কোমল হাত পেট জড়িয়ে ধরেছে। উষ্ণ শ্বাস পিঠ জুড়ে সুরসুরি দেয়। সিনানের সহ্য হলো না। মহৎ যন্ত্রণা দেখছি। হঠাৎ খটকা লাগলো সিনানের। সন্ধিয়ান স্বরে প্রশ্ন ছুড়ে, জেগে আছিস নাকি? না, আমি তো ঘুম। জিভে কামড় বসে রূপসা। নিজ বেকুব বনাই রাগ হয়। ওদিকে সিনান গরম তেলে পোড়া পেঁয়াজ কুচির মতো স্যাত করে উঠল। এক লাফে বিছানা ছেড়ে দিল। রূপসার অভিমান হয়। সে বলল, একটু আগে চমু খেয়েছো, আমি জেগেছিলাম। সিনান বিব্রত বোধ করে ঘাট ডলে বলল, জায়গা জায়গা স্বপ্ন দেখছিলি? আমি আর চুম্মা, তাও তরে। সিন নিজের ঠোঁটে হিপুটি পাতা ঘষবে, তাও তরে দিত না। রূপসা রাগে ফুঁসতে থাকে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেও কাজ হবে না। সে অতটাও বোকা না। সিনান শার্টের কলার ঠিক করে, উপরে খোলা বোতাম দুটো আটকায়। হঠাৎ রূপসা বলে ওঠে, তুমি আমার ঘরে কি করছো? রাতে তাহলে তুমি সত্যি এসেছিলে? আমি তো ভয়ে হুঁশ হারিয়ে বসেছিলাম, কিন্তু সকালে যখন ঘুম ছুটলো তুমি আমাকে জড়িয়ে রেখেছিলে। আমি তো প্রথমে ভেবেছিলাম স্বপ্ন, কিন্তু না, এটা তো স্বপ্ন না, তুমি সত্যিই আমার সামনে দাঁড়িয়ে। আল্লাহ, ছিন ভাইয়া, তুমি আমার সাথে এক বিছানায়? রূপসা উত্তেজিত হয়ে পড়ে। বিছানায় দাঁড়িয়ে এক প্রকার লাফাচ্ছে। খুশিতে নাকি? সিনান আবার লজ্জায় পড়ল। রাতে মেয়েটা হুঁশ হারালো। তাকে বুকে নিয়ে সিনান নিজেও বেহুশ হলো। কখন চোখ লেগে গেছে আল্লাহ মালুম। এখন কেটে পড়তে হবে। সফিটা নিশ্চয়ই গাছতলায় অপেক্ষা করছে। সিনান বারান্দার দিকে আগায়। রূপসা লাফিয়ে স্পাইডারম্যানের মতো সিনানকে চেপে ধরে। সিনান নিজেকে চানোর চেষ্টা করে বলে, বেলাজ মায়া সার, গায়ে উন্না কই তোর? লাশ সরম হাটে বেচছস নাকি?
রূপসা লজ্জায় মরিমরি। সিনানকে ছেড়ে ওড়না খুঁজতে লেগে পড়ে। আশ্চর্য, সিন ভাই কি ওর পর কেউ? ওড়না থাকলেও কি, না থাকলেও কি? রূপসা ওড়না খুঁজে পায় না। ওড়নাটা কোথায় মরল? অস্বস্তি ঢাকতে রূপসা বিছানার লেপে ঢুকে পড়ল। সিনান চোখ উল্টে বিরক্তি প্রকাশ করে। পা বাড়াবে রূপসা চেঁচিয়ে উঠল। সিনান খ্যাপা দুর্বাসার মতো তেড়ে পড়ে আসে। শালির বোন চুপ কর, গলায় ননির পাড়া দিয়া ধর্ম। রূপসা ভীত হয়ে পড়ল। বকো কেন আমাকে? বাইরে দেখো, সকাল হয়ে গেছে, ধরা পড়বে তো। তখন পিটুনি খেলে আমার কথা মনে পড়বে। যাও যাও। কথা সত্য, দিনের আলো ফুটেছে। রাতের আধারে পাহাড়দারদের চোখ ফাঁকি দিয়ে দেওয়াল টপকে বেলকনি সংলগ্ন ডালিম গাছ বেয়ে বারান্দায় এসেছিল সে পথে এখন যাওয়া মানে নিচের পায়ে কুড়াল মারা। এখনো পাই। মাথায় হাত চেপে বসে পড়ল স্নান। মরার ঘুম ধরেছিল। রূপসার কেন জানি ভালো লাগছে না, বরঞ্চ এই রোমাঞ্চকর মুহূর্তে লঙ্কুপ মহা আনন্দে জেগে উঠছে। সিন ভাই সিনেমার নায়কদের মতো দেওয়াল টপকে দোতলার পাইপ পেয়ে তার সাথে দেখা করার জন্য এসেছে। কেন এসেছে? রূপসাকে খুব 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 বেশি ভালোবাসে সিন ভাই, তাই এসেছে তাকে দেখতে। আনন্দে আবেগী মেয়ের চোখ ছলছল করে। সিনা সব দোষ তোর। অহন রিজ ভাই আমার আচার বানাইব, আর তুই আয়েস কইরা খাস। আমি কি আসতে বলেছিলাম তোমাকে? তুমি তো নিজে ইচ্ছে। চোখ রাঙ্গানিতে থেমে যায়। রূপসা বেটা খারুস, সে গাল ফুলিয়ে পড়ল। কেন এসেছো আমার ঘরে? আমি তো তোমার কেউ না। প্যান্দের পানি বাইর না করে আমারে বাই করানোর ব্যবস্থা কর। যদি ধরা পড়ি মান ইজ্জত সব শেষ। রূপসা ঠোঁট চেপে হাসল। বেটা জব্বর ফেসেছে। সে অনেক ভেবে চিনতে বলল। সুর ভাবিরে ডাকি, ভাবি কিছু করতে পারে যদি। নাম দাঁত কটমট করে বলল। তোর লাজ লজ্জা না থাকবার পারে, আমার কানায় কানায় আছে। মাঝরাতে একটা মেয়ের ঘরে ঢোকার সময় লজ্জা করেছিল তোমার? কি কইলি? রূপসা দাঁত ভেটকাই। কিছু না, বলছিলাম আমার কাছে আর একটা বুদ্ধি আছে। তুমি আর সারাদিন এখানেই থেকে যাও, রাত হলে না হয় চলে গেলে। আমার ঘরে কেউ না আসুক, সেই ব্যবস্থা আমি করে দিতে পারবো। বুদ্ধি খারাপ না, তবে এভাবে কতক্ষণ ঘরে বসে থাকা যায়? রূপসা ল্যাপের ভিতর দিয়ে পিলপিল করে স্নেহের কাছে আসে, মাথাটা বের করে পাশে বসে। নিজ মনে চলা সংশয়ে চেপে না রেখে প্রকাশ করে। চিনভা, গোসল করতে হবে কি? আমার না খুব শীত করছে, আমি গরম পানি ছাড়া গোসল করব না। সিনানের পা থেকে মাথা অব্দি জ্বলে পড়ে ওঠে। সের আগে হিসিয়ে বলল। গোসল করার কথা উঠছে কেন? রূপসা মিটমিট হেসে বলল। আমি জানি বর্ব একসাথে থাকলে গোসল করতে হয়, আমরাও তো বর্ব, তাই। স্নান কথা শেষ করতে দিল না, গলা চেপে ধরে বলল। না মাইয়া মানুষ, আরে আমি শীতের ভিতর নদীতে চুবানি দিমু। ভুল কি বললাম? ছাড়ো, লাগছে আমার। রূপসা চেঁচিয়ে উঠল। স্নান আরেকটু শক্ত করে চেপে ধরে গলায়। রূপসা ভয়ে হাত পা ছুড়ে স্নান সাথে সাথে ছেড়ে দেয়। চারা পেয়ে রূপসা খুব খুব করে কেসে ওঠে। কাদো কাদো মুখে বলার জন্য মুখ খুলে তখনই কেউ ধুমধারাক্কা দরজা ধাক্কায়। সিনান রূপসার দিকে চাই। মেয়েটার জন্য আজ এই দশা তার। শুধু এই ক্লান্তিকাল কাটুক, বালপাকনা মেয়েটাকে উচিত শিক্ষা দিবে। বাবু মামুজানের কাছে যাবে, মামুজানের আদর খাবে। ডাকো মামুজানকে। কেমন পড়ে পড়ে ঘুমোচ্ছেন? বেলা যে চোখ পাকিয়েছে সে হুঁশ নেই। এই বাবুর মামুজান। নাউরি নড়ে চড়ে উঠল। চোখ খোলার আগে ছোট্ট বাচ্চার আতুর গন্ধ নাকে বাজে। নাকমুখ কুচকে নাউরিজ উঠে বসলো। সুরেলার কোলে ভাগ্নিকে দেখেই সেদিনের কথা মনে পড়ে। বদের সাদা বমি কি দুর্গন্ধযুক্ত। নাউরিজের পেটে গুড়গুড় করে। সুরেলা জোর জবরদস্তি বাবুকে নাউরিজের কোলে দেয়। মিষ্টি একখানা হাসি উপহার দিয়ে বলল। আল্লাহ পাক চাইলে সামনের বছর এরকম নাদুস নুদুস মেয়ে অথবা ছেলে আমাদের কোলেও থাকবে। আপনাকে আব্বা আব্বা বলে মিষ্টি হেসে ডাকবে। তখন খুশিতে চোখ ভরে উঠবে, বুঝলেন জনাব? I'm happy with my little wife. There's no need to invite trouble. নাউরিজ বাচ্চাকে হস্তান্তর করে বলল। সুরেলা কপাল কুচকে যায়। মানে খাল কেটে কুমির আনার কোনো প্রয়োজন নেই। আমার ডার্লিং পুরোটাই আমার, কোনো প্রকার ভাগ বাটোয়ারা চলবে না। সুরেলা খুশি হবে নাকি দেওয়ালে নিজের কপাল ঠুকবে বুঝতে পারে না, তবে ভালো লাগলো তার। আমার ডার্লিং পুরোটাই আমার।
বাক্যটা হৃদয়ে আনাচে কানাচে থোকা থোকা কৃষ্ণচূড়া ফুল ফোটায়। সে আবারও বাচ্চাটাকে নাওরিজের কোলে দিয়ে বিছানা গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। নাওরিজ বোতা মুখে কোলে থাকা বাচ্চাটার দিকে তাকায়। বেটা খবরদার মেশিন ছাড়বি না, আগার কথা তো ভুলেই যা। ছোট্ট রুহান আঙ্গুল চুষছে আর ভাসা ভাসা চোখে নওরিজকে দেখছে। চোখের পলক অব্দি ফেলছে না। নওরিজ হামি তুলে রুহানকে নিয়ে উঠে দাঁড়ালো। সুরেলা কম্বল ভাঁজ করে আলমারিতে রেখে বলল। পুরুষ মানুষ তার অতীত অতি সহজেই ভুলে যায়। নওরিজ বুঝলো না কথার মানে। কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি? সুরেলা এগিয়ে এসে মুখ বাঁকায়। আপনিও ভুলে গেছেন এককালে আপনিও বাচ্চা ছিলেন, বাবুর মতো আপনিও অন্যের কোলে হাগুমুতু করতেন। স্টপ ইয়োর মাউথ। নওরিজের চিল্লানোতে সুরেলা বুকে থুতু দেয়। হড়গড় করে বলে, আপনার না মানে 5 থুকু পঞ্চায়েত দেশে চাকলা চাকলা দাও। থেমে থেমে বলে মুখ টিপে হাসলো সুরেলা। নওরিজ রেগে তেড়ে আসে। সুরেলা কেটে পড়ে, দরজা অবধি গিয়ে থেমে যায়। হেসে টেনে টেনে ডাকলো, ওই ডার্লিং। নওরিজ শান্ত হয়ে ঘাড় ফেরাই। সুরেলা বলল, খালি গতরে বের হবেন না, আমার মান সম্মানের ব্যাপার স্যাপার। লাজুক হেসে চলে যায় সুরেলা। নওরিজ রুহানকে কোলে রেখেই আয়নার দিকে তাকাই। পুরো পিঠ জুড়ে কামড়ে দাঁত। সে দাঁতে দাঁত চেপে পিড় করে। ডাইনি বুড়ি। হঠাৎ নওরিজ অনুভব করে গরম গরম কিছু তাকে ভিজিয়ে দিচ্ছে। শুধু এতটুকুই শেষ হলো না, বায়ু দূষণের গন্ধ। তারপর সব শেষ। নওরিজের ভরাট কণ্ঠের চেঁচামেচি শোনা যায়। ছোট্ট রুহান ভয়ে কেঁদে ওঠে। রুহানের কান্না দেখে নওরিজেরও কান্নার খায়েশ জাগে। বেটা পথ ছেড়ে সকাল সকাল কি অকামটাই না করলো। প্রসির ঘরে মহাব্যস্ত সুরেলা। চেয়ারম্যান বাড়ির বড়ঝি জামাই ইকরামুল্লাহ গতরাতে হাসি ঠাট্টার ছলে পিঠার কথা বলেছিলেন। সেই জোরেই সকাল সকাল তোড়জোড় চলছে। সেই রাতের দিকে চাল ভিজিয়ে রেখে ঢেকি ঘর কাঁপানো হয়েছে। এখন চুলো গরম করা হচ্ছে। ভাপা পিঠা, চিতই পিঠা, ঝালের পিঠা, ক্ষীরপুলি, পাটিসাপটা, তেলের পিঠা সহ আরও নানান স্বাদের পিঠাপুলি বসেছে। সুরেলার হাতে পিঠা উঠে ভালো, খেতে দারুণ, তাই সব তার ঘাড়েই পড়েছে। রওশনের বিয়ে উপলক্ষে বাড়ি মেহমানে ঠাসা। এখনও আসছে সবাই। সুরেলা গরম তেলে প্রথম পিঠা চালো। পিঠা হয়ে আসতে সেই পিঠা চুলের ভেতর দিল। শুভা বিস্ময় নিয়ে প্রশ্ন করল, হেসেলে পিঠা কেন দিলে বড় বউ? আমার মা বলে প্রথম পিঠা হেসেলকে খাওয়াতে হয়। সুরেলা হাসি মুখে উত্তর দিল। শুভা বড় গিন্নির মতো কপাল কুঁচকে জানতে চাই, হেসেল কি আমাদের মতো মানুষ নাকি যে পিঠে খাবে? মুরব্বীরা বলে হেসেলে পিঠা না দিলে পিঠা ভালো হচ্ছে না, পিঠায় আয় হয় না। তাছাড়াও তেনারা নজর দেয়। তেনারা আবার কারা? শুভার প্রশ্নে সুরেলা হাসলো, কিছু বলল না। শুভা জোরাজোরি করে বলার জন্য তখন এক বৃদ্ধা এসে পিড়িতে বসে বলল, তেনারা হইল পেটাসুর, বুঝলি বুড়ি? একবার আমি আমার বইনেরা, ভাবি, দাদি, নানি বেগকে মিল্লা তেলের পিঠা বানাইতেছিলাম। পিঠা পুয়াতির মতো ঠুসঠুসা পেট, কি সুন্দর ফুলতাছিল। তো পিঠা তুইলা পাল্লার ভিতর থুইতেছিলাম, কিন্তু পিঠা বাড়ে না। পাল্লার তলায় পইরা থাকে 10-12টা। কাহিনী কি? এত পিঠা বাজি, পিঠা কই যায়? বড় ডাকনা দিয়া ডাইখা রাখলাম না, তাও কাম হলো না। পরে নানাজানের কাছে কইলে হেই দুয়া দুরুদ পইরাই একটা পিঠা বাঁশতলায় ছুড়ল আর কইল একটা হেসেলেরে দিয়া পিঠা বাস, আর তেনারা বিরক্ত করব না। আমার নানাজান ছিল কবিরাজ মানুষ, তেনাদের সাথে কথা কইতে পারে। সপ্তাহ 2 দিন হাজিরা বসে, মেলা কেরামতি জানতেন। শুভা হা করে তাকিয়ে। অর্ধেক কথা তো তার মাথার উপর দিয়ে গেল, বাকি অর্ধেকও ঘোলাটে। সে শুধালো, পিঠা কে নিয়েছিল গো বুড়িমা? বৃদ্ধা ফোকলা দাঁতে হেসে পিঠায় কামড় বসায়। ভূতে। শুভা পেট ধরে হাসতে শুরু করে। ভূত টুত কিছুটি হয় না বুড়িমা, তোমার নানা যান তোমাদের বোকা বানিয়েছে। নিশ্চয়ই উনি পিঠে চুরি করেছিল, দোষ ভূতের উপর দিয়েছে। মরহুম দাদার উপর এত বড় অপবাদ সহ্য করতে পারলেন না বৃদ্ধা। রেখে শুভার দিকে লাঠি তোলে। শুভা হেসে সুরেলার ওপাশে লুকায়। দুজনে ঝগড়াঝাটি শুরু। শুভা বেশ চোখ রুটে স্বভাবের, আর সব কথাই কি সুন্দর যুক্তি দাঁড় করাবে।
নিশান চাচা যান প্রায়ই বলেন তিনি শুভাকে বিলেতে নিয়ে গিয়ে বড় উকিল বানাবেন, কিন্তু শুভা বিলেতে যাওয়ার কথা শুনেই গাল ফুলিয়ে নেয়। ধীরে ধীরে রসুই ঘরে মানুষের আনাগোনা বাড়ে। রেবেকা বানু দুটো প্লেট এনে রাখে, যে জামাইকে আগে দিয়ে আসবে। সুহেলা একটা গরম পিঠা তুলে শাশুড়ির হাতে ধরিয়ে বলল, রেবেকা